বিএনপি জামাত এই চক্করে পড়বে বলে মনে হয় না, কারণ যতই বলুন না কেন আওয়ামী লীগ তো তাদের রাজনৈতিক সহকর্মী, দীর্ঘদিন ধরে মাঠে একসঙ্গে কাজ করেছেন, লাভ হেট রিলেশন বলতে পারেন, তাদের বিষয়টা একরকম, কিন্তু অন দ্য গ্রাউন্ড তারা প্রিভেইল করছেন। তারা যদি এখন জোর ধাক্কা দেওয়া শুরু করেন কাঁধে কাঁধ মিলিয়ে, এই সরকার 3 দিনও টিকবে কিনা আমার সন্দেহ আছে। রাশিয়ান 3 যুদ্ধ জাহাজের চট্টগ্রাম বন্দরে নোঙর ফেলা এবং আমাদের মাননীয় সেনা প্রধানের রাশিয়া সফর আর আপনার রাশিয়ান যে ইনভলভমেন্ট, এসব কিছু মিলিয়ে পরিস্থিতি পরিবেশটা আরো অনেক বেশি নাজুক বলে মনে হচ্ছে। আপনার কাছে এই যে সরকারের অবস্থান আওয়ামী লীগের ব্যাপারে এবং হাসনাত আব্দুল্লাহর হুমকি, এখানে কি আওয়ামী লীগ আসলেও কোনো ইঙ্গিত বহন করে কিনা যে আওয়ামী লীগ ফেরত আসছে বা মিছিল বড় হচ্ছে একটু একটু করে বা মাঠে নামার সাহস পেয়েছে? দেখুন, হাসনাত আব্দুল্লাহ মহোদয় যে কথাটি বলেছেন সেটা ডেমোক্রেসির 2 ধারী তরবারের মতো। একদিকে হচ্ছে তিনি বলছেন যে এটা রিয়ালিটি, দিন যতদিন যাবে ততদিন আপনার আওয়ামী লীগের বল বৃদ্ধি ঘটবে, এক। দ্বিতীয়ত যেটি তাদের ভিজিবিলিটি বাড়বে। তৃতীয়ত তিনি সতর্ক করেছেন এখন যে সক্রিয় প্রধান 2টি রাজনৈতিক দল বিএনপি এবং জামাতে ইসলামীকে, যে ইঙ্গিতটা এরকম তাদের আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী লীগ বলপুষ্ট হচ্ছে, এবং তিনি এখন পর্যন্ত শিষ্টাচার বজায় রেখে সতর্ক করছেন, পরে হয়তো আইন নিজের হাতে তুলে নেবেন, এরকম একটি অভিপ্রায় তার ইঙ্গিতে আছে। এখন বিষয় যেটি সেটি হচ্ছে আপনি গায়ের জোরে তো কোন সলিউশনে আসতে পারবেন না, কারণ আন্তর্জাতিক সম্প্রদায় তারা চাচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। ইনক্লুসিভ মানে ভেঙে বললে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন, আপনি তো তখন এটা আটকাতে পারবেন। আর যদি যখনই আপনার এই দেশে 29শে মার্চ 1996 সন থেকে আমাদের ফেট কিন্তু সিল্ড হয়ে গেছে, আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হতে হবে নির্বাচনের ফলাফল। সেই দিন থেকে তারা এটা পরিষ্কার জানান দিয়ে দিয়েছেন। মার্কিন বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির পক্ষ থেকে সেনেটর রিচার্ড লুগার এবং সিনেটর ক্লেমেন্টাও এটি ফরওয়ার্ড করেছেন, এই শর্ত আমাদের তৎকালীন মার্কিন সেক্রেটারি অফ স্টেট ওয়ারেন ক্রিস্টোফারকে, এবং সেইটি মেনে নিয়েই পরের দিন আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া ট্রায়াম্ফেন্টলি পদত্যাগ করেছিলেন, অর্থাৎ 30শে মার্চ 1996 তারিখে ঢাকায়, এবং জাতীয়তাবাদী মঞ্চে আহ্বান করেছিলেন সদল বলে। এগুলো তো ইতিহাসের অংশ, একবার ফেট সিল্ড হয়ে গেলে সেখান থেকে বের হওয়া কিন্তু মুশকিল। তো সে বিষয়টা আমরা ভুলে যাই, আন্তর্জাতিক সম্প্রদায় তো বলে না। এই যে গণতন্ত্র গণতন্ত্র করে আমরা চিৎকার করছি, তো ওদের কাছ থেকেই শেখা আমাদের। ব্রিটেন আমাদের হেড অফ দ্য কমনওয়েলথ হিসেবে এখন পর্যন্ত আসন অলঙ্কৃত করছে ব্রিটেনের রাজা বা রানী করছেন, তো ফলে কমনওয়েলথ ভ্যালুজ এর বাইরে তো আমরা যেতে পারবো না। আপনি ইচ্ছা হলে আপনার পছন্দ মতো কিছুটা গ্রহণ করবেন, কিছুটা মানবেন, বাকিটা মানবেন না, এটা তো হবে না। সবকিছু দেখে বা সবকিছু শুনে আপনার কি মনে হচ্ছে যে এই সরকার কি আসলে নির্বাচনে, যেহেতু বারবার বলছে ডিসেম্বর থেকে জুন, সরকারি নির্বাচন দেওয়ার ব্যাপারে সদিচ্ছা আছে কিনা? আপনার আমি যেটা আগেও বলেছি এখনো বলবো, আমরা কিন্তু মরীচিকার পেছনে ছুটছি, এবং এই যতই কাছে যাবেন বলে মনে করছেন ততই এটা দূরে সরে যাবে। এখন আপনার 2029 পর্যন্ত তাদের টেনিয়র আছে, এমনটি অনেকে তাদের পক্ষ থেকেই বলেছেন। আবার 29 আসলে পরে একটা গণভোট করে তারা যদি বলেন যে না, সাধারণ নির্বাচন নয়, আমাদের দরকার গণপরিষদ নির্বাচন, কারণ নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে, তারপরে 5 বছরের জন্য আরেকটা চক্করে চলে গেল। তারপর যদি দেখা যায় যে আপনার গণপরিষদ সংবিধান প্রণয়ন করতে সক্ষম হলো না, আরেক টার্ম লাগবে, আরেক 5 বছর নিয়ে নিলেন, 35-এর পরে 40, 41 গিয়ে মনে হলো যে শেখ হাসিনার যে স্বপ্ন
আপনার উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা করা, সেটা প্রফেসর ইউনূসের পক্ষেই করা সম্ভব, অন্য কারোর পক্ষে সম্ভব নয়। আল্লাহ যদি তাকে হায়াত দরাজ করেন, ততদিন বেঁচে থাকেন, এবং আপনার তিনি যদি চান বা মনে করেন যে মাহাথির মোহাম্মদের যে রেকর্ড 90 বছর বয়সেও ক্ষমতা সরকার প্রধান হিসেবে থাকা, সেটা ভঙ্গ করে দিতে পারেন। আর বাই দ্যাট টাইম যদি ওষুধ আবিষ্কার হয়ে যায় যে কেউ মারা যাবে না, জীবন ইচ্ছা করলে এক্সটেন্ড করতে পারবে আমাদের বাবা লোকনাথের মতো, তাহলে তো আর কোনো সমস্যা নেই, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। জুনের মধ্যে যদি নির্বাচন না দেয়, কি ধরনের পদক্ষেপ নিতে পারে বিএনপি? বা এখন যেহেতু জামাতের সাথে এক ধরনের আলোচনা আমার হয়েছে, ধারণা আপনার বিএনপি জামাত এই চক্করে পড়বে বলে মনে হয় না। কারণ যতই বলুন না কেন, আওয়ামী লীগ তো তাদের রাজনৈতিক সহকর্মী, দীর্ঘদিন ধরে মাঠে একসঙ্গে কাজ করেছেন, লাভ হেট রিলেশন বলতে পারেন, তাদের বিষয়টা একরকম, কিন্তু অন দ্য গ্রাউন্ড তারা প্রিভেল করছেন। তারা যদি এখন জোর ধাক্কা দেওয়া শুরু করেন কাঁধে কাঁধ মিলিয়ে, এই সরকার 3 দিনও টিকবে কিনা আমার সন্দেহ আছে। নির্বাচিত অনির্বাচিত এই দুটো শব্দ নিয়ে এখন যেরকম বিতর্ক হচ্ছে, যে তারা বলছে তারা নির্বাচিত, মানে একটা বিপ্লব মানেই হচ্ছে নির্বাচিত, কিন্তু অনেকেই বিশ্লেষণ করার চেষ্টা করছে যে তারা আসলে তাদেরকে নির্বাচিত বলা যায় না। তো এখানে এই বিতর্কটা আসলে আপনি কিভাবে দেখছেন এটাকে? দেখুন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে লিটারেচার আমরা পাচ্ছি, সেখানে তারা বলবার চেষ্টা করছেন যে এটা একটা কালার রেভলিউশন। কার অর্থানুকূল্যে? সেটি হচ্ছে জর্জ সোরস মহোদয়ের অর্থানুকূল্যে, আপনার বাইডেন প্রশাসনের নৈতিক আপনার বলে বলিয়ান হয়ে। এবং জর্জ সোরস মহোদয় তিনি একজন হাঙ্গেরীয় বংশোদ্ভূত ইহুদি ধর্মাবলম্বী লোক। আর এখানে আপনি গাজা মার্চ করে বলছেন যে ইসরায়েল নিপাত যাক, এবং এই দাবির সম্মুখীন হয়ে সরকার বাধ্য হয়েছে আপনার ই পাসপোর্টে সেই ইসরায়েল ভ্রমণের উপর ব্যান আবার নতুন করে আরোপ করতে। তো এই যে স্ববিরোধিতা, সেটাকে আপনি রিকনসাইল করবেন কি করে? এটা ইতিমধ্যে আপনি পরিপুষ্ট হয়ে আছেন জর্জ সোরসের আশীর্বাদে। এখন তিনি সর্বজনিত, আপনি নিজেও যদি এখন ইন্টারনেট সার্চ করেন দেখবেন সেখানে পরিষ্কার বলা আছে আপনার জর্জ সোরস হাঙ্গেরীয় বংশোদ্ভূত নন প্র্যাকটিসিং জুইশ ব্যাকগ্রাউন্ডের মানুষ। আপনার ইহুদি পরিবারে তার জন্ম হয়েছে, এখন জন্ম হয়েছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি যদি এখন বলেন উনি নন প্র্যাকটিসিং জু, সেটা ভিন্ন বিষয়, বাট তার ধমনীতে তো ইহুদি রক্ত প্রবাহিত। আর আপনি নিশ্চয়ই ব্রিটেনের দীর্ঘদিন বসবাসের সুবাদে জানেন যে একজন ইহুদি হতে হলে তাকে মাতৃসূত্রে ইহুদি হতে হয়, অর্থাৎ তার মা ইহুদি ছিলেন। এটা বোনাফাইড, এটা কোনো ঝামেলা নেই। তো সেই লোকের অর্থপুষ্ট হয়ে আপনি একটা কালার রেভলিউশন করে ফেললেন, এখন আবার বলছেন ইসরায়েল নিপাত যাক। হাউ টু রিকনসাইল? আর মার্কিনীরা আমার জানা মতে 3 অকেশনস মার্কিন সরকার বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নরমালাইজ করতে, ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করতে। আমরা তো বরাবর কি হাসিনা বলুন, কি এরশাদ বলুন, কি আপনার ইউনূস বলুন, সকলেই কিন্তু সেখান থেকে ছাইয়ে করেছে। এমনকি ফখরুদ্দিনের যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার, সেখানেও তারা কিন্তু আপনার ইসরায়েল যে আপনার সাহায্য সহায়তা প্রদান করতে চেয়েছিল, তৎকালীন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইফতেখার চৌধুরী ক্যাপ্টেন অ্যাভেন্স পলিসি পার্শ্ব করেছেন। হাও বলেননি, নাও বলেননি। ইসরায়েল তার নিজস্ব মেকানিজমে টার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে সিডর ভিক্টিমদের জন্য, বৈশাল ডিভিশন আপনার বিপণনের ব্যবস্থাও করেছে। এটা ইসরায়েলের পক্ষে সম্ভব, আপনি চাইলেও তাকে বাধা দিতে পারবেন না, দ্যার ইনভিনসিবল। তারপরে আপনাকে মনে হয় যে এখন পরিস্থিতিটা যখন এইরকম, জি, রাজনৈতিক নেতাদের মতো ওনারা কথা বলা শুরু করেছেন, যেটা আওয়ামী লীগের নেতারা বলতো, যেমন 14 সালে নির্বাচনের পরে যদি ওয়াদা ছিল যে আবার নির্বাচন দেবে, সেটা হয়নি। আর 18 নির্বাচনটা আমরা দেখেছি রাতের ভোট, দিনের ভোট রাতে হয়ে গেছে। 24 নির্বাচন, এবং নির্বাচন নিয়ে আওয়ামী লীগের যে স্ট্যান্ডবাজি ছিল,
ঠিক একই স্ট্যান্ডবাজি আমরা ডক্টর ইউনূস সরকারে দেখতে পাচ্ছি, যে নির্বাচন ছাড়াই ওনারা সেই রাজনৈতিক নেতাদের মতো স্ট্যান্ডবাজি করছেন কিনা সেটা আমি আপনার কাছে শুনতে চাই। যদিও আমার এই শব্দটা ব্যবহার করা উচিত না, তারপরেও আমি জানতে চাচ্ছি আপনার কাছে, কারণ ওনাদের বক্তব্যগুলো আমরা রাজনৈতিক নেতাদের মানে আপনি আচরি ধর্ম বলে একটা কথা আছে। এখন কাজকর্ম এবং কথা যদি বাজিকরের মতো পরিদৃষ্ট হয়, তখন আপনাদের যে কোনো রকমের বাক্যবান ছড়ে দেবেন, এটাই স্বাভাবিক। ঔচিত্য অনুচিতের বিষয়টি পরে আসবে, যেটা বাস্তবতা সেটা তো স্বীকার করতেই হবে। আপনি একটা গণমাধ্যম ব্যক্তিত্ব হয়ে জনগণের স্বার্থ রক্ষা তো আপনার কাজ, জনগণের বিবেক হয়ে আপনাকে ভূমিকা পালন করতে হবে, সেটাই সঙ্গত এবং স্বাভাবিক। আপনার বাকপটু কিংবা বাকচতুর আপনার লোকজন বা পারিষদ, তাদের মায়াজালে আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে তো সেটা হবে জনগণের দৃষ্টিকোণ থেকে দুর্ভাগ্যজনক। ধন্যবাদ। বিএনপির সাথে ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে জানতে চাই। আসিফ নজরুল বলছেন তাদেরকে খুশি মনে হচ্ছে, উনি কি দেখে খুশি মনে করছেন ওনাদেরকে? আমাদের অনুযোগ প্রতিম আমাদের বর্তমান মাননীয় উপদেষ্টা, সাবেক সহকর্মী প্রফেসর ডক্টর আসিফ নজরুল আজকে যে বক্তব্যটি রেখেছেন বৈঠক হয়ে যাওয়ার পরে, তাতে আমার মনে হয়েছে তিনি তার স্বভাবসুলভ যে ভঙ্গি, যে কোনো বিষয় যে কোনো পরিস্থিতি সামলে নেয়ার মতো বক্তব্য যেরকমটি রাখতে হয় তেমনটি রেখেছেন। এখন আপনার মিডিয়া ফেস করে আসিফ নজরুল একেবারে দুধে আপনার ব্যক্তিত্ব, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনার যে কোনো রকমের প্রলেপ কিংবা প্রবোধ দেওয়ার জন্যে যে মনসিয়ানা, সেটি তার আছে। তবে প্রথম আলোর যে শিরোনামটি আমি দেখলাম, আপনার যেভাবে তারা উপস্থাপন করেছেন আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মহোদয়ের যে বক্তব্য, তাতে পরিষ্কার যে বার্তাটি তিনি জানান দিয়েছেন সেটি হচ্ছে তারা একেবারেই সন্তুষ্ট নন। আসলে তাদের তো একটা প্রত্যাশা ছিল। গতকাল আমি আপনার গোপালগঞ্জ বিএনপির কর্ণধার মন্ত্রী খালেদা জিয়ার মুখ্য ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী এবং জনপ্রিয় তাদের সঙ্গে আমার দেখা হয়েছে একেবারে ইন পার্সন, এবং তাদের সবারই একটি প্রত্যাশা যে বিএনপি ডেলিগেশন আমাদের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের সঙ্গে নেতৃত্বে যখন যাবে মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে, তার কাছ থেকে সুনির্দিষ্ট একটি রোড ম্যাপ অন্তত তারা জেনে আসবে, এবং এটি র্যাঙ্ক এন্ড ফাইল বিএনপির সর্বস্তরের নেতা কর্মী, সিম্প্যাথাইজার, থিঙ্ক ট্যাঙ্ক সবারই কিন্তু প্রত্যাশা। এখন সেটা রীতিমতো ড্যাশড হয়েছে। এই জুন আর এই ডিসেম্বরের এই যে পেন্ডুলাম, সেটি নতুন করে জানবার তো কিছু নেই। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বারংবার প্রেস ব্রিফিং করে বর্তমান সরকারের পক্ষ থেকে তা জানান দেওয়া হয়েছে। সবাই তো চাচ্ছে সেই অমল ধবল তারিখটি, সুনির্দিষ্ট তারিখ এবং আপনার রোডম্যাপ। নির্বাচন কমিশন তাদের মতো করে কথাবার্তা বলছেন, কিন্তু কমিশন তো সরকারের নির্দেশনা ছাড়া সেই অমল ধবল তারিখটি কবে সেটি জানান দিতে পারবে না। আর একটা পর একটা সংস্কার কমিশন তাদের মতো করে যে কাজ করছে, সে সম্পর্কে আপনার সাবেক সচিব, খুব জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব, যিনি স্থানীয় সরকার
বিষয়ে বিশেষজ্ঞ আপনার আবু আলম শহীদ খান, তিনি তো পরিষ্কার বলেছেন যে শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বা কক্ষে বসে এই সমস্ত ব্যক্তিবর্গ সময় কাটিয়েছেন, সংস্কার কিন্তু হয়নি। এক অর্থে তার ইঙ্গিতটা হচ্ছে যা কিছু হয়েছে তা অশ্বডিম্বের সঙ্গে প্রতিতুলনীয়। তো সব মিলিয়ে এই যে আমাদের জীবন থেকে 8টি মাস হারিয়ে গেল, জনগণের করের টাকা শ্রাদ্ধ হলো, এটা সদুত্তর আমরা পেয়েছি ভাবতে পারতাম যদি একটি সুনির্দিষ্ট তারিখ পাওয়া যেত, একটি পরিষ্কার রোড ম্যাপ পাওয়া যেত। সবই ধোঁয়াশা। আর সেজন্যই আমি অতীব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনার শোতে এবং এলসওয়্যার আগেও বলেছি, ইটস অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে আমরা ছুটছি। আর এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, আমাদের দেশের প্রধান সক্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আপনার তৃতীয় শক্তিশালী দল জামাতে ইসলামী বাংলাদেশের দুই কর্ণধার আমাদের ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক জিয়া এবং সেই সঙ্গে জামাতের আমির, এই তিনজনের যে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়েছে হতে পারে তা সৌজন্যমূলক, কিন্তু তার মধ্য দিয়ে যেই বার্তা আদান প্রদান এবং ভাব বিনিময় ঘটেছে তার মধ্য দিয়ে আমার ধারণা অন দ্য গ্রাউন্ড আপনার নতুন মেরুকরণ অবশ্যম্ভাবী। আর আন্তর্জাতিক শক্তি নিচেও কিন্তু বসে নেই। আমাদের সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 2টি প্রতিনিধি দল 15 এবং 16 তারিখে এই আমাদের এই তল্লাটে হাজির হচ্ছেন। সঙ্গে মিয়ানমারে নিযুক্ত ইন্টারিম যিনি রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, তিনিও থাকবেন। আমাদের যে প্রধান উপদেষ্টার মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এবং হাই রিপ্রেজেন্টেটিভ খলিল সাহেব, তিনি তো ইতিমধ্যে যথেষ্ট দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। তার এই দৌড়ঝাঁপের কারণে তার উপরও অনেকের নজর আকৃষ্ট হয়েছে। দেশে বিদেশে তাকে নিয়ে লেখালেখি, তারপর তার অন্ধকার অতীতের ওপর আলো ফেলবার একটা চেষ্টাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তো ফলে সব মিলিয়ে রাশান 3 যুদ্ধ জাহাজের চট্টগ্রাম বন্দরে নোঙর ফেলা এবং আমাদের মাননীয় সেনা প্রধানের রাশিয়া সফর আর আপনার রাশিয়ান যে ইনভলভমেন্ট, এসব কিছু মিলিয়ে পরিস্থিতি পরিবেশটা আরো অনেক বেশি নাজুক বলে মনে হচ্ছে। আলম শহীদ খান বলছেন যে 8 মাসের কোনো সংস্কার দেখেনি, বা ওনার সাথে আরো অনেকেই বলছেন, কিন্তু ওনারা তো বলছেন যে ওনারা সংস্কার কাজে এগিয়ে গেছেন এবং ওনারা বিভিন্ন প্রস্তাব করেছেন, সেগুলা কতটা একমত দ্বিমত সেগুলো নিয়ে মতামত ওনারা জানতে চেয়েছেন, আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন। ওনারা তো অগ্রগতি দেখাচ্ছেন এবং সেটা মনে হয় জুন থেকে জুলাই পর্যন্ত তাদের এটা মানে কার্যক্রম চলবে। এরপরে তো ওরা রেজাল্টটা দেখাতে হবে, জনসমক্ষে তো আনতে হবে। দেখুন, আপনার তারা শুধুমাত্র সুপারিশ করতে পারেন মাত্র। এই বিষয়গুলো কার্যকর করবার জন্য আপনার জনগণের ম্যান্ডেট সম্পন্ন সরকার দরকার। এখন আমাদের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার বলছেন তাদের জনগণের ম্যান্ডেট আছে, তারা নির্বাচিত। এই ধরনের কথাবার্তা মাইন্ডসেট যদি থাকে তাহলে তো আর কোনো গ্রামার ফলো করার প্রয়োজন পড়বে না, তাই না? কদিন পরে যদি তারা মন কলা খাওয়ার মতো বলা শুরু করেন, নির্বাচন তো ইতিমধ্যে হয়েই গেছে, সুতরাং নতুন করে নির্বাচনের কি প্রয়োজন আছে? তো এই যে লাগাম ছাড়া কথাবার্তা, এটি নিয়ে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল একটা সাফাই দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেটা কতটা গ্রহণযোগ্য হবে, লোকে বুঝবে, আমলে নেবে, সেটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। কারণ আপনার দান দান 3 দান, আপনি সেটা তো বারে বারে এই বিভ্রম, তারপর আপনার কথার চাতুর্য, এগুলো দিয়ে শুধু কথা তো চিরে ভেজাতে পারবেন না। মানে ধরুন নির্বাচিত সরকার আসলো, এসে এই যে জনগণের করের টাকা খরচ করে মাসের পর মাস
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে চা বিস্কুট খাওয়ার যে কাজগুলো হলো, এবং তাদের একটি সুপারিশও যদি তারা গ্রহণ না করেন, পার্লামেন্টে ভেটিং না দেন, তখন জাস্টিফাই করবেন কি করে তাদের এই যে ফ্ল্যাগ কারে ঘুরে বেড়ালেন, তারপর আপনার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আয়েশের সঙ্গে সময় কাটালেন, এবং যে সম্মানী নিলেন মাসের শেষে, সেগুলো যদি তখন জনগণ ফেরত চায়, তখন তো ঘটিবাটি বিক্রি করে একটা পরিস্থিতিতে দাঁড়াতে হবে যদি হোয়াইট মানি বিষয়টি দিয়ে তা পরিপূরণ করতে চান। আর ব্ল্যাক মানি দিয়ে পরিপূরণ করার কোনো সুযোগই নেই, তখন ইন্টিগ্রিটির প্রশ্ন উঠবে, জেল জরিমানার সম্মুখীন হতে হবে। এটা কিন্তু মানে এটা কি ওনারা ভয় পাচ্ছেন কিনা? আমার তো মনে হয় না, কারণ তাদের আপনার আচার আচরণ কথাবার্তায় তার কোন রকমের ম্যানিফেস্টেশনই নেই। বিশেষ করে মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার যে বক্তব্যটি রেখেছেন, সেটা সবার জন্য আই ওপেনার হতে পারে। প্রকৃত অর্থে তার পার্টনার কমরেড ফরহাদ মজার, তিনি কিন্তু এই বর্তমান সরকারের মূল ইডিওলগ, নট আমাদের মাননীয় নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস। প্রফেসর ডক্টর ইউনূসকে এমপ্লয় করেছেন আমাদের সমন্বয়করা, তিনি পরে এসে যুক্ত হয়েছেন, কিন্তু মূল যে বিপ্লব তার চাবিকাঠি, জীবন কাঠি কিন্তু কমরেড ফরহাদ মজারের হাতে। এবং তিনি বনানী শেরাটন হোটেলে আমার সতীর্থ শওকত মাহমুদ, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, তাকে সঙ্গে নিয়ে সদস্য সচিব নিয়োগ করে আপনার যেই ইশতেহার হাজির করেছিলেন আপনার জাতীয় ইনসাফ কমিটির, সেখানে আমিও আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন আমাদের লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সোহরাওয়ার্দী মহোদয়ের মতো ব্যক্তিবর্গ। এবং সেখান থেকে আমরা যে অভিজ্ঞান লাভ করেছিলাম, তার কতটুকু বাস্তবায়িত হয়েছে এই বর্তমান সরকার এর দ্বারা, যে সরকারের 3 ধরনের উৎস থেকে লোকজন মোতায়েন হয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টার ব্যক্তিগত পছন্দের, তার পারিবারিক সেবা, ব্যক্তিগত সেবা যারা করেছেন সেই সমস্ত ব্যক্তিবর্গ, মাননীয় সেনা প্রধানের আশীর্বাদ পুষ্ট লোকজন, এবং সমন্বয়কবিদদের যারা ইন্টারেস্ট সার্ভ করেন সেই রকমের ব্যক্তিবর্গ। তো সব মিলিয়ে এই যে আপনার পাঁচমিশেলি লোকজনের যে বাতাবরণ, সেটাকে আবার অনেকে বলছেন এনজিও সরকার। প্রকৃত এনজিও স্টাইলেও যদি সরকার চলতো, তাহলে মনে একটা আমরা প্রবোধ পেতাম। আমি দীর্ঘদিন ধরে এনজিও সেক্টর নিয়ে গবেষণা করেছি। আমি বাংলাদেশের প্রথম এনজিও সেক্টরের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছি, এই বিষয়ে কাজ করেছি দেশের বাইরে, বিলেতে। আমার এমসক, এসসি, পিএইচডি, পোস্টডক গবেষণা পুরোটাই এই এনজিও সেক্টরকে নিয়ে। কিন্তু এনজিও সেক্টরের যে আপনার ফিলসফি, যেটাকে আমরা অ্যালট্রুইজম বলি, পরার্থপরতা, সেটা কতটুকু অবশিষ্ট আছে নীতি মেপে দেখলেও খুঁজে পাওয়া যাবে না বর্তমান সরকারের আচরণে, কর্মকাণ্ডে। এবং বিগত এই 8 মাসে তারা যে জনগণের করের টাকা যেভাবে ব্যবহার করলেন, সেটা নিয়ে। ধন্যবাদ।